শুধু দর্শক, কবিতা দিলাওয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবিতার সাথে থেকে। আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছেন আকরাম হোসেন। তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, স্টুডেন্টস এগেইনস্ট টর্চারের উপদেষ্টা এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার অবিচল অবস্থান তাকে বাংলাদেশের যুব আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করেছে। আকরাম, কবিতার সাথে আজকে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি তোমাকে। আপনার মাধ্যমে দর্শকদের স্বাগত মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই শোটি দেখছেন সবাইকে। আচ্ছা, তো নতুন একটি দল গঠিত হলো এবং জাতীয় নাগরিক পার্টি, এই দল যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়েই তৈরি হলো এবং তার মধ্যে তুমি একজন আছো। তো তোমার আহ আমি তোমার কাছ থেকেই জানতে চাই, যেহেতু তুমি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, এই পার্টির মূল উদ্দেশ্যটা কি? পার্টি সম্পর্কে একটু একটু সহজ ভাবে যদি ধারণা দেয়া যায় আমার দর্শকদের জন্য, আচ্ছা, এবং অন্যান্য প্রথমত পার্টির সাথে, এবং একই সাথে জিজ্ঞেস করব যে অন্যান্য দলের সাথে এর পার্থক্যটা তুলনামূলকভাবে। আচ্ছা, প্রথমত আহ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছিলাম। কিন্তু যে ভূখণ্ড যে আমরা পেয়েছিলাম, সেই ভূখণ্ডকে কেন্দ্র করে যে আমাদের নেশন বিল্ডিং, যেটা আমাদের একটা জাতিসত্তা হিসেবে পৃথিবীতে বিকশিত হওয়ার যে সুযোগটা ছিল, সেটি গত 50 বছরে হয়নি। সেটি বিভিন্ন কারণেই হয়নি। তার মধ্যে অন্যতম কারণ হিসেবে আমরা মনে করি আমাদের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল সিস্টেম এবং এক্সিস্টিং যে কনস্টিটিউশন, সবকিছু মিলে আওয়ামী লীগকে একটি স্বৈরাচারের দিকে নিয়ে গিয়েছে এবং নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা নতুন করে 50 বছর পরে এসে আমরা বলছি আমরা সেকেন্ড রিপাবলিক আমাদের প্রয়োজন। যেই সেকেন্ড রিপাবলিকের মধ্য দিয়ে বাংলাদেশের যে 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণকে আমরা নাগরিক হিসেবে ট্রিট করব। সকল নাগরিকদের অধিকারটা নিশ্চিত করা। বাংলাদেশের মধ্যে এই জিনিসটা হলো গত 50 বছরে ছিলই না। যখন যে দল ক্ষমতায় আসতো, তার বিপক্ষ দলকে ঘায়েল করা, তাদেরকে মামলা দেওয়া, তাদেরকে হামলা করা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটা ছিল একটা খুব নিত্য নৈমিত্তিক মানে একটা ব্যাপার। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে হুম। এই যে প্রতিষ্ঠানগুলো, এই হুম। এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা জরুরি, সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে কিন্তু টোটাল 18 কোটি জনগণের মধ্যে 10 কোটির মতো হলো ইয়াং, যে আন্ডার 40 যারা, এদের কিন্তু লিডারশিপ আসার মতো সে ধরনের কোনো ব্যবস্থা এক্সিস্টিং যে অন্যান্য পার্টিগুলোর মধ্যে, যে যেখানে হলো সবাই তার যোগ্যতার ভিত্তিতে রাজনীতিটা হুম। করতে পারবে। তাকে কোনো ভাইয়ের রাজনীতি করতে হবে, তার নিজের রাজনীতি করতে হবে, সে মানুষের জন্য রাজনীতি করবে। এই আচ্ছা, চমৎকার শুনলাম একটা কথা, কিন্তু সেকেন্ড রিপাবলিক এই শব্দটা নিয়ে এটা বলতে কি বোঝানো হয়েছে? দেশ তো একটা আছেই আমাদের, তাই না? দেশটার জন্ম হয়েছে, ছাত্র নেতারা নিজেরাই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হলো, সেদিনও আমরা শুনলাম নাহিদ ইসলামের মুখ থেকে আমাদের ইতিহাসটাকে আনা হয়েছে। এবং তুমিও বললে যে 1971 সালে আমাদের দেশের যে জাতিসত্তার জন্ম হলো, একটি নতুন জাতিসত্তার জন্ম হয়েছে, আমরা একটা সার্বভৌম দেশ পেয়েছি। তাহলে দ্বিতীয় রিপাবলিকের কথাটা আসছে কেন? এটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি দ্বিতীয় রিপাবলিক? এবং আরো একটি কথা এটার সাথে, আরো একটি প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে
এই যে ছাত্ররা মিলে যারা একটি দল গঠন করলো, সেই দল গঠন করার পেছনে তুমি বললে যে ভাই রাজনীতি থাকবে না এখানে, আমরা সবাই সমান, কিন্তু এবং বৈষম্য থাকবে না, তাই তো? তো সেই ক্ষেত্রে তোমরা সবাই মিলে কাজ করবে। তো সেইটা আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পর থেকে সমন্বয়কদের মধ্যেও নানা রকমের মত মতের বিরোধ এবং বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছে। নানা রকমের আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নবোধক ভাবেই শুনতে পাচ্ছি, তাদেরকে বিভিন্ন রকমের অনৈতিক, এবং এই যে তুমি একটু আগে বলছিলে যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেটার ক্ষেত্রেও আমাদের যে অবনতি হয়েছে, যদিও আম, এটা আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই বা পরিসংখ্যান নেই, আমরা ওভাবে দেখাতে পারবো না। আমরা আমরা পত্রিকায় নিউজ থেকে দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো সম্পর্কে তুমি একটু বলো। আমি তিনটা বিষয় বলেছি: দ্বিতীয় রিপাবলিকান, এবং আম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যা আজকে যারা নতুন দল গঠন করলো, তাদের ভেতরে যে এই সহ অবস্থানটা, এটা কিভাবে আছে কি না এখনো, এবং আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন হচ্ছে, আচ্ছা, আমাদেরকে কেন প্রথমত প্রতিদিন দেখতে হচ্ছে যে আম, ধর্ষণ, খুন, এবং শুনতে পাচ্ছি খুব সাধারণ মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে ঘর থেকে বেরোতে ভয় পায় এখন অনেকেই, যে ঘর থেকে বের হবে নিরাপদে বাসায় ফিরবে কিনা, বা যেখানে যাচ্ছে সেখানে নিরাপদে যাবে কিনা সেটার ব্যাপারে তারা সন্দিহান। না, আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম রিপাবলিক তো ফেল করেছে। আমরা যদি ধরে নিই যে 72-এর কনস্টিটিউশন এবং এই প্রথম রিপাবলিকের থ্রুতেই বিভিন্ন সময় আহ, উম, উম, নির্বাচন ব্যবস্থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ, দলীয় স্বার্থে ব্যবহার করা, এবং পলিটিক্যাল পার্টিকে ঘায়েল করা, এবং আওয়ামী লীগের যে গত 17 বছরের যে অনাচার কিংবা যে হত্যাযজ্ঞ, এই পুরোটা জিনিসটা কিন্তু থ্রো ফার্স্ট রিপাবলিকে তারা হয়েছে। তার মানে আমার ফার্স্ট রিপাবলিক যদি ফেল না করতো, মানে ফার্স্ট রিপাবলিকটা আমার সাকসেস ছিল না, সেটা যদি সাকসেসফুল হতো তাহলে তো আওয়ামী লীগকে আমাদের সরানো লাগতো না। তো আমাদের যেহেতু আওয়ামী লীগকে একটা রক্তক্ষয়ী মানে একটা ব্যবস্থার একটা অবস্থার ভিতর দিয়ে আমরা একটা নতুন করে বিজয় এনেছি, তো সেখানে আমাদের যদি সেকেন্ড রিপাবলিকটা যদি আহ, উম, না হয়, তাহলে এই যে আহ, আম, আওয়ামী লীগ যেভাবে বিভিন্নভাবে মানুষের উপর নির্যাতন করতো, নিপীড়ন করতো, আগামী দিনে আমার যদি পুরাতন ব্যবস্থা এবং পুরাতন যে বন্দোবস্ত ওটাই যদি থাকে, তাহলে কিন্তু মানে আহ, মানে আগের মতোই নতুন একটা সরকার আসবে এবং সরকার এসে তারা আগের মতো করবে, আমরাও হয়তো সরকারে যাব, আমরাও ওই যে পুরাতন যে এক্সিস্টিং যে সিস্টেম সেই সিস্টেমটা যদি ফলো করি, তাহলে আমরাও ওই যে আওয়ামী লীগের মতো, হ্যাঁ, আমার দেশের নাগরিক যারা তাদের উপর হত্যাযজ্ঞ চালাবো। সেজন্য আমরা মনে করি আমাদের নিউ সেটেলমেন্ট দরকার থ্রো সেকেন্ড রিপাবলিক। দ্বিতীয়ত যেটি বললেন যে সমন্বয়কদের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে, মতানৈক্য তৈরি হচ্ছে, মতবিরোধ এবং মতানৈক্য মানে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। মানে এটাকে, হ্যাঁ, এত মানে পলিটিক্সের মধ্যে মানে আমাদের একমতেই হইতে হবে যে চিন্তাটা, এটাই কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক কিংবা অটোক্রেটিক চিন্তা। আপনি দেখেন আমেরিকার মধ্যে আপনি থাকেন, হ্যাঁ, আমেরিকার যে ডেমোক্রেসি, সেখানে প্রত্যেকটা মিটিংয়ে হিউজ ডিবেট হয়, হিউজ মতানৈক্য হয়। তো এই মতানৈক্য এটা যত বেশি হবে আমরা মনে করি, এবং এটা যত বেশি আলোচনা আসবে এবং প্রকাশ্যে আসবে, ধরুন বাংলাদেশের অন্যান্য যে পার্টিগুলো, সেটা পার্টিগুলোতে পার্টির টপ লিডার যারা, তাদের বিরুদ্ধে বলার মতো কোনো সুযোগ নেই। আমরা যে নতুন পার্টি করেছি এই পার্টিতে কিন্তু নাহিদ ইসলামের বিরুদ্ধে কালকে আমি বলতে পারবো, হ্যাঁ, আরো 10 জন বলতে পারবে, সর্বশেষ যে সদস্য সে মিটিংও বলতে পারবে, বাইরেও বলতে পারে, এবং বাইরে বলে সে আবার পার্টিও করে। মানে দিস ইজ দ্য বিউটি। মানে এবং এটাই তো হচ্ছে যে নতুন যে পলিটিক্যাল, মানে এটাই হলো নিউ পলিটিক্স, যেখানে সবাই ডিবেট আচ্ছা। করতে পারে, আর্গু করতে পারে, মতানৈক্য করতে পারে, এবং সেখানে একজন আরেকজনের বিরুদ্ধে বলতে পারে। এটা গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বলছেন যে সমন্বয়কদের মধ্যে অনেকেই বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, সমন্বয়কদের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দেওয়া আছে সমন্বয়কদের মধ্যে
কেউ যদি কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, আমরা কিন্তু স্টিল মানে আমাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু মানে ক্লিয়ারলি হিসেব দেওয়া। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যখন পদত্যাগ করেন, পদত্যাগ করার পরে তার সকল আর্থিক লেনদেন, ব্যাংক স্টেটমেন্ট সবকিছু কিন্তু তিনি মানে ক্লিয়ারলি পাবলিশ করে দিয়েছেন। এটা একটা। তৃতীয়ত যেটি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা নিয়ে বাংলাদেশের মধ্যে যে আমাদের যে হিস্টোরির মধ্যে কিংবা আমাদের সাউথ এশিয়ার যে যে কোনো পলিটিক্যাল পার্টি থ্রু ইলেকশনে যদি ক্ষমতায় আসে, তার কিন্তু 6 মাস টাইম লাগে মিনিমাম পুরো স্থিতিশীলতা আনতে। তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল, তারা বলতো সবসময় যেটা যে তারা যদি চলে যায় এখানে হাজারে হাজারে লাশ পড়বে, এখানে ক্ষুধা দারিদ্রতা, এখানে খাদ্য সংকট তৈরি হবে। কোনো কিছুই কিন্তু হয়নি। তো এখানে মাথায় রাখতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে মানে এই গভর্নমেন্টের যদি সফলতা ধরা হয়, এই গভর্নমেন্ট উইদিন 6 মান্থ একটা রাষ্ট্রের মিনিমাম যে স্টেবিলিটি দরকার, সেই স্টেবিলিটি কিন্তু তারা করেছে। মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আরো বেশি ইমপ্রুভ করা যেত। এটা মানে কাদেরকে দিয়ে করবে আইন শৃঙ্খলা? তো আমাদের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে তো ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে এখানে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা, সেই সবগুলো এজেন্সিকে তো বিতর্কিত এবং ডিস্ট্রাস্ট একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি, সেই জায়গা থেকে একটা ভাঙাচোরা একটা ব্যাপার দিয়ে যতটুকু করা গিয়েছে, দ্যাট ইজ মানে ফেয়ার এনাফ। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আকরাম। জানলাম আপনার তোমার মতামত। জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের সাথে একত্রে কাজ করছে। তো কাজ করছে এবং বিএনপিও আছে। আবার আমরা দেখতে পাচ্ছি তুমুল আলোচনার ঝড় উঠছে এবং মতবিরোধ চলছে। বিএনপির বিভিন্ন দিক থেকে বিএনপির বিভিন্ন রকমের কথা বলছে। আবার সেটার উত্তর আমরা দেখতে পাচ্ছি আম, যে ছাত্র নেতারা দিচ্ছে। তো ছাত্র নেতারা তো এখন আর ছাত্র নেতা নাই, এখন নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, রাজনৈতিক দল হিসেবে। তো এই একটা এরকম একটা অবস্থাতে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিবেশটা নিয়ে কি মানে কি বলতে চাও তুমি, যে তোমরা ঠিক ঠিক ভাবে চলছো এবং তোমাদের সাথে বিএনপির যে বিরোধ চলছে সেটি কি এটা কি খুব আহ মানে সুদূর প্রসারী কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে, নাকি আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো, সংস্কার দেখতে পাবো, সবকিছুই কি একটা স্বাভাবিক গতিতে আসবে কিনা, বা এটা কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা, আমরা নতুন কোনো আবার একটা অন্য কিছু একটা দেখতে পাবো কিনা এই মাঝখানে? প্রথমত বিএনপির সাথে আমাদের বিরোধ নেই। আমরা হয়তো কিছু বিষয়ে মতানৈক্য করি। বাংলাদেশে যেটা হয়েছে গত 50 বছরে, কেউ কারো বিরোধিতা করলে এটাকে মানে মতানৈক্য করলে সেটাকে বিরোধ হিসেবে দেখানোর কি একটা প্রতিক্রিয়া ছিল। এবং পলিটিক্সের মধ্যে এক পার্টি আরেক পার্টির মতোই হ্যাঁ বিরোধাত্মক কিংবা হিংসাত্মক কর্মকাণ্ডটাই করতো। যে জন্য আমরা এই যে একজন আরেকজনের সাথে মতানৈক্য করা কিংবা ডিফার করার যে কালচার, সেই কালচারটা কিন্তু আমরা দেখি নাই। তো এখানে এটাই হচ্ছে বিএনপির সাথে আমরা কিন্তু বিভিন্ন আমরা আমাদের যে মেইন প্রোগ্রাম, সেখানে কিন্তু আমাদের লিডার হান্নান মাসুদ একাধিকবার বলেছে, বেগম খালেদা জিয়া, আমরা তার সম্পর্কে সব সময় বলি যে বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং আপসহীন নেত্রী। আমরা এই জিনিসগুলো কিন্তু সবসময় একনলেজ করি। এবং বিএনপির যে আন্দোলন কন্ট্রিবিউশন, সেটাও আমরা একনলেজ করি। এমন না যে আমরা বলে বেড়াচ্ছি যে আমরাই করেছি, বিএনপি কোনো। এবং স্টিল এই গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির লোকজন কিন্তু রয়েছে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে বিএনপির পদধারী লোকজন কিন্তু তারা মানে স্টিল দে আর পারফর্মিং। তো এই এই যে একটা ব্যাপার, এটা কিন্তু অনেক সময় আমরা মানে মিস করি। মানে এটা গুরুত্বপূর্ণ। তো অর- আমরা মনে করি এটা জাস্ট মতনৈক্য। আচ্ছা, অর্থাৎ আম, যেটা আমরা বাক স্বাধীনতা এবং রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা, সেটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। প্র- উম, এবং এটা তো মানুষ এখন হ্যাঁ। অনেক বেশি এনজয় করছে। ধরেন আপনি গণ অভ্যুত্থানের মহানায়কদের বিপক্ষে
প্রকাশ্যে বলা যায়, বলার পরেও কোনো প্রবলেম হয় না। সেখানে তিনি এসে আবার কমেন্ট করে, সেখানে তিনি এসে বলছে যে আমি তো এই টাইপের কর্মকাণ্ডের সাথে জড়িত না, আপনি এটার কোনো প্রমাণ থাকলে দেন। তো এই যে, হ্যাঁ, এটা তো বাংলাদেশের হিস্ট্রিতে ছিল না। তো ছিল না। এটাকে এটাকে অনেক সময় আমরা কি বিরোধ, আমরা অনেক সময় এটাকে খুব মানে খারাপ ভাবে নেই। আচ্ছা। তো আহ, জাতীয় নাগরিক পার্টির মূল আহ, মূল লক্ষ্যটা কি এবং নীতিটা কি? এটা কিসের প্রতি সমর্থন জানায় জাতীয় নাগরিক পার্টি? আচ্ছা, আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা একটা সার্ভিস বেস পলিটিক্স করতে চাই। আমরা বলছি আমরা পোস্ট ইডিওলজিক্যাল একটা পিরিয়ডের মধ্যে রয়েছি, যেখানে গত 50 বছরে বিভিন্ন আদর্শিকভাবে একটা বিভাজন তৈরি করা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই আমাদের আহ, দেশের সম্পদ, এবং সবাইকেই প্রপার সিটিজেনশিপটা আমাদের দিতে হবে। বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের সমস্যার সমাধান যদি করা না যায়, তাহলে রাজনীতি করে আসলে লাভ নাই। আমরা আদর্শিকভাবে ডান বাম, হ্যাঁ, কেউ একটু বেশি ডান, কেউ একটু কম কম বাম, এই টাইপের অনেক টার্মিনোলজি দিয়ে মানে আবদ্ধ করে ফেলা যায়, ঝগড়া করা যায়। কিন্তু 18 কোটি মানুষের যে দৈনন্দিন জীবনের যে প্রবলেম, এই প্রবলেমকে যদি অ্যাড্রেস করা না যায়, প্রবলেমগুলো সলভ করা না যায়, তাহলে কিন্তু এখানেই এটা বিরাট একটি সংকট সেটা তৈরি হবে। কিভাবে করবে? তো আমরা যেটা বলছি, আমরা হলো আগামী দিনে রাইট বেস পলিটিক্স, রাইট বেস মানে মানুষের যে বেসিক হিউম্যান রাইটস, যে এডুকেশন রাইটস, মানুষের হেলথ রাইটস, এই যে মানুষের যে সার্ভিস বেস পলিটিক্স, আমরা এই এটা এই করব। কথাগুলো কিন্তু, এই কথাগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল বলে, প্রত্যেকটি সরকার বলে, যখন যে ক্ষমতায় আসে সবাই বলে। কিন্তু আমরা এর ফলগুলো দেখতে পাই না। তো না না, আম, প্রথমত আমি একটু দ্বিমত করব এই জায়গাতে। বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল, তাদের সকলের একটা নির্দিষ্ট আইডিওলজি রয়েছে, যেটা ধরেন কেউ সেকুলার, আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাস করতো, বিএনপি জাতীয়তাবাদী, শুধুমাত্র জাতীয়তাবাদী বিশ্বাস করে। তো আমরা কিন্তু বলছি যে আমরা এই ধরনের কোনো স্পেসিফিক যে আইডিওলজি, সেই আইডিওলজি বেজ না, যে একদম হ্যাঁ ফুললি, যে কোনো ব্লাইন্ড টু স্পেসিফিক আইডিওলজি। ব্লাইন্ড টু স্পেসিফিক আইডিওলজি হলে হয় কি, তখন মানুষ সেটা কি হঠাৎ করে, তাহলে? এটা আহ, আমরা একটা সেন্ট্রিস্ট পজিশন ধারণ করি। যে জন্য ধরেন আমাদের এখানে একই টাইমে একজন হিন্দু যেমন রয়েছে, আমাদের এখানে মাদ্রাসার ছেলে রয়েছে, আমাদের এখানে দলিতরা রয়েছে, আমাদের এখানে বিহারিরা রয়েছে, মানে সকলের কম্বিনেশনে আমরা একটা পার্টি করতে, মানে ইনক্লুসিভ পার্টি করতে চাই, যেখানে সকলেই হ্যাঁ সহাবস্থান বজায় রাখতে পারবে। এটাই হলো আমাদের মানে মেইন ব্যাপার। তো এইটা স্পেসিফিক আচ্ছা, কোনো আইডিওলজির উপর ভিত্তি করে না। এটা সব, যে জন্য আমরা বলছি যে সেন্ট্রিস্ট একটা পজিশন, এটা আচ্ছা, মধ্যমপন্থী। আচ্ছা। তো আমাদের দেশের জন্য তো দুর্নীতি একটা বিশাল সমস্যা, এবং আমরা দেখলাম যে বিগত সরকার চলে যাওয়ার পরে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে আমরা কি কি অবস্থায় অবস্থান করছি। তো যদি জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসে এবং তারা তখন কিভাবে এই এই বিষয়গুলোর, দুর্নীতি এবং অর্থনৈতিকভাবে যে ধ্বংস হয়ে গেছে দেশটা, সেটিকে কিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে? প্রথমত মানে বাংলাদেশের যে দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, এখানে এটা অনেক বড় একটা লড়াই করতে হবে। এবং পাশাপাশি আমলাতন্ত্রের সাথে আমাদের একটা মানে যে ডিসফাংশনাল যে আমলাতন্ত্র, তাদের সাথেও একটা মানে তাদের একটা বড় দীর্ঘ লড়াই আমাদের করতে হবে। এবং এই ফর্মটা কিভাবে হওয়া যায়, এটা প্রত্যেকটা নাগরিকের উচিত এখন থেকে এটা চিন্তা করা, আমরা মনে করি। এবং এটা খুব জরুরি। রুশ বিপ্লবের পরে কিন্তু লেনিনদেরকেও কিন্তু তাদেরকে আমলাতন্ত্রের বিরুদ্ধে লড়াই তাদেরকে মানে আলাদা করে আবার করতে হয়েছে। তো সেম বর্তমানে আমাদের এটাই হচ্ছে, আমলারা স্লো হয়ে যাচ্ছে, কারণ সেখানে আওয়ামী লীগের হিউজ লোকজন নিয়োগ দেওয়া হয়েছে, এখন তাদেরকে বাদও দেওয়া যাচ্ছে না ফুললি। বাদ দিলে তো এখানে লোকে থাকে না। মানে গত 16-17 বছরে বিসিএস ক্যাডার হওয়ার পরে তাকে সবসময় প্রুভ করতে হতো যে আহ, মানে সবসময় প্রুভ করে দিতে হতো যে আমি আসলে আহ, আওয়ামী লীগের পক্ষের লোক, মানে জয় বাংলা স্লোগান দিতে হতো। এই যে একটা ব্যাপার ছিল, তো এখন এটা নতুন ব্যবস্থায় কিভাবে করা যাবে, এটা আমাদের সকলকে ভাবতে হবে। এটা মানে খুব জরুরি, এটা মানে স্টিল আওয়ার কনসার্ন। সেকেন্ড যেটা বললেন যে কারাপশন নিয়ে আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের কারাপশনটা যেভাবে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, এটাকে সমূলে নির্মূল করার জন্য আমাদেরকে ওয়ে বের করতে হবে।
মানে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কোন সেক্টরে করাপশনটা কিভাবে কমানো যায়, কিংবা করাপশনটা কিভাবে জিরোতে করে নিয়ে আসা যায়, সেটা আহ, আহ, খুব জরুরি। তো সেজন্য স্টিল মানে আহ, আমাদের হাতে খুব ভালো সলিউশন নেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যেহেতু অনেকগুলো জায়গায় করাপশনটা কমিয়ে আনার জন্য একটা বড় জিনিস হলো ট্রানজেকশন। মানে আমাদের এখানে যত দ্রুত আমরা ক্যাশলেস একটা ট্রানজাকশনের দিকে যেতে পারবো, তত হয়তো আহ, তখন ক্যাশলেস হলে তখন সকলের ট্রানজাকশনটা কিন্তু ট্রেস করা যায়। তখন অন্তত পক্ষে করাপশনটা মিনিমাম একটা ট্রেস করা যাবে। তো এখন তো স্টিল মানে সবাই ক্যাশে লেনদেন করে বাংলাদেশে। তো ক্যাশে লেনদেন করলে তো এটা আসলে আহ, এটা ফেয়ার না নন আনফেয়ার, এটা তো জাজমেন্ট করা পসিবল না। তখন আচ্ছা। এটা ক্যাশলেস লেনদেনটা যদি ফুললি হয়ে যায়, তখন ওই যে মানুষ দেওয়ার সময় প্রতিদিন মানে তার প্রত্যেক দিনের অ্যাকাউন্টটা কিন্তু মনিটর করা পসিবল হবে। এই আর এই প্রসঙ্গে একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছিলে ধর্মনিরপেক্ষতার কথা, তোমাদের আহ, দলের মধ্যে সব ধর্মের লোক আছে। তো আমাদের এই যখন এই অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর আমরা ক্রমশ প্রতিটি আহ, দেশ থেকে, প্রতিটি জায়গা থেকে আমরা যে এই বিষয়টি জানতে পেরেছি যে দেশে একটা আম, ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে দেশটি, এবং আমরা মৌলবাদ দখল করে নেবে, এদেশে সেকুলারিজমটা থাকবে না। তো সেই আহ, বিষয়টি সম্পর্কে একটু একটু তোমার মতামত জানতে চাচ্ছি। তোমাদের ভাবনাটা কি দেশটাকে নিয়ে? আওয়ামী লীগ যেটি ইসলামিক। করেছে, আওয়ামী লীগ গত গত 17 বছরে ডেমোক্রেটিক সকল মুভমেন্টকে একটা ইসলামিক মুভমেন্ট হিসেবে ট্যাগ দেওয়ার ন্যাশনালি এবং গ্লোবালি চেষ্টা করেছে। হ্যাঁ, এবং দেখেন 5ই আগস্টের পরে কিন্তু মানে মাদ্রাসার ছেলেরাই গিয়ে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু মন্দির ভাঙার জন্য বিভিন্ন জায়গায় তারা তারা উৎ পেতে ছিল। এবং বাংলাদেশের মধ্যে দেখেন আহ, বিভিন্ন সময় প্রবলেম হয়, এবং প্রবলেমটা কিন্তু স্থায়ী না। যেমন জয়পুরহাটে মেয়েদের খেলাধুলার মধ্যে হ্যাঁ একটা গ্রুপ বাধা দিয়েছে, কিন্তু পরবর্তীতে এসে মানে 10-15 জন গিয়ে বাধা দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন ওই মেয়েদের এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, সেখানে কিন্তু হাজার হাজার দর্শক হয়েছে। পুরো এলাকার মানুষ গিয়ে কি তাদেরকে সাপোর্ট করেছে। তো যেটা হচ্ছে, বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে কিন্তু বড় বড় কনসার্ট গুলোও হচ্ছে। মানে যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশটা মৌলবাদী হয়ে যাবে, বাংলাদেশটা ইসলামিস্টরা দখল করে নিবে এখানে, মানে আফগানিস্তানের মতো, মানে কোনো কিছুই কিন্তু হচ্ছে না। এবং স্টিল মানে আফগানিস্তান নিয়েও যে প্রোপাগান্ডা আমাদের এখানে দেওয়া হয়েছে, আফগানিস্তানের সাথে আমেরিকা স্টিল দে আর মেনটেনিং দেয়ার রিলেশনশিপ। মানে ইন্ডিয়া অলসো দে আর মেনটেনিং দেয়ার রিলেশনশিপ। মানে পৃথিবীতে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক হয়তো বিজনেসের থ্রুতে। আফগানিস্তান থেকে আমরা অনেক কিছু আমদানি করতে পারি, আমরা অনেক কিছু তাদের কাছে এক্সপোর্ট করতে পারি। তো কিন্তু আমাদেরকে গত মানে 15 বছরে একটা ব্লাইন্ড করে রাখা হচ্ছে, আমাদেরকে ভারত ছাড়া কারোর সাথে যোগাযোগই করতে দেওয়া হয়নি। আমাদেরকে পাকিস্তানের সাথে মধ্য এশিয়াতে আমরা আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারতাম। মধ্য এশিয়াতে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করা খুব ইজি ছিল, যাতায়াত ব্যবস্থা অনেক মানে অনেক কাছের তারা, তাদের ওইখানে আমরা আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করলে আমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু আমাদের মানে তাজাকিস্তান উজবেকিস্তান থেকে শুরু করে আমাদের কোথাও কিন্তু আমাদের রিলেশনশিপে বিল্ড আপ করতে দেওয়া হয়নি। নেপালের সাথে, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে, কারোর সাথে কিন্তু মানে ফিলিপাইনের সাথে আমরা আমাদের মানে খুব ভালো টেক রিলেশনশিপ বিল্ড আপ করতে পারতাম। কিন্তু গত 17 বছরে আমাদের মানে রিলেশনশিপ ছিল শুধুমাত্র একটা জায়গায় আবদ্ধ। তো এই তারাই সবসময় জুজুর ভয়টি দেখিয়েছে, যেটি একদম সম্পূর্ণ ফেক। এবং গত 6 মাসে এটি প্রমাণিত হয়েছে যে মানে ঢাকার মধ্যে আহ, মানে সকল ধরনের কনসার্ট এবং তারুণ্যের উৎসব খুব বড় বড় করে প্রত্যেকটা জেলায় হচ্ছে, প্রত্যেকটা স্কুলেও হচ্ছে, ছেলে মেয়েরা নাচছে গাইছে, সবকিছু কিন্তু করছে, কোনো প্রবলেম হচ্ছে না। বাংলাদেশে যেহেতু তোমরা এখন তরুণ, একটা নতুন দল গঠিত হলো, এবং তরুণদের প্রধান সমস্যাটা কি? আমার তো মনে হয় যে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল এটার কোটা দিয়েই, এবং আহ, সেটি কেন? কাজের জন্যে, চাকরির জন্যে, তাই তো? তো এই যে বাংলাদেশের বেকার সমাজ, এই যে বেকারত্ব, আহ, তরুণ সমাজের যে বেকারত্ব, এটা একটা বিরাট বিরাট একটা
সমস্যা বাংলাদেশের জন্য সবচাইতে মনে হয় গুরুত্ব, মানে প্রথম দিকের এটি সমস্যা এটি। তো সেই সমস্যাটাকে সমাধান করার জন্য কি ভাবছে জাতীয় নাগরিক পার্টি, এবং তোমার মতামত শুনতে চাই, তোমরা কি করবে? আচ্ছা, আচ্ছা, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের এখানে যে তরুণরা, তরুণদের সবচেয়ে বড় প্রবলেম হলো তারা হলো আনস্কিল। তারা আনস্কিল হওয়ার কারণে আনএমপ্লয়মেন্ট। পৃথিবীতে বর্তমান যে গ্লোবালাইজেশনের টাইমে কেউ যদি স্কিল হয় তাহলে সে কোনো না কোনোভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে, এটা মানে পসিবল। কিন্তু আমাদের এখানে শিক্ষার নামে, ট্রেনিং এর নামে গত 17 বছরে হিউজ দুর্নীতি হয়েছে, করাপশন হয়েছে, মানি লুটতরাজ হয়েছে। তো এখন আমরা মনে করি আমরা যদি নতুন করে যদি আমাদের যে ইয়াং যারা রয়েছে, ইয়ুথ যারা রয়েছে, প্রায় অলমোস্ট আমরা বলছি যে 10 কোটি জনগণ রয়েছে যাদের বয়স হলো কি আন্ডার 40, এদেরকে যদি আমরা ফুললি স্কিল করে তুলতে পারি, তাহলে আমরা তাদেরকে এমপ্লয়মেন্টের দিকে দিই। তাহলে আমি যদি তাকে স্কিল করতে পারি তাহলে কিন্তু তার স্যালারিটা বেড়ে যাবে। তার স্যালারিটা বেড়ে যাওয়া মানে কি, তার মানে আহ, তার তার ওয়ে অফ লিভিং যেটা, এটা কিন্তু মান উন্নয়ন হবে। তো হুম পুরো হুম। জিনিসটাই জড়িত হলো স্কিলের সাথে। তো স্কিল করা আমাদের খুব বেশি জরুরি। আর দ্বিতীয় যেটা, আমাদের ম্যান পাওয়ার আগে যেভাবে ছিল, ম্যান পাওয়ারটা আমাদের স্কিল ম্যান পাওয়ার না হওয়ার কারণে কিন্তু এটাও কিন্তু হুমকির মুখে পড়ছে। মানে আগে শুধু আমাদের গার্মেন্টস এর উপর ভরসা করতে হতো, এখন কিন্তু শুধুমাত্র গার্মেন্টস এর উপর ভরসা করে করা যাবে না। তা আমরা মনে করি আমাদের ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমাদের মানে নতুন নতুন যে বাজার, নতুন নতুন ডাইভার্সিফাইড আমাদের বাজারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে আমরা কি নারীর সমতা, নারীর গুরুত্ব এই সম্পর্কে আমরা কি মানে কি ভাবছে তারা, এবং এখানে সমান প্রতিনিধিত্ব থাকবে কিনা? আচ্ছা, প্রথমত মানে আহ, নারীর জন্য একটা মানে ফেয়ার পলিটিক্যাল সিস্টেম এস্টাবলিশ করা খুব জরুরি। বাংলাদেশের মধ্যে যেমন নাই, আমেরিকাতেও তো স্টিল কোনো নারী প্রেসিডেন্ট মানে ফর আ লং টাইম হতে পারেনি। তো কিন্তু এটা একটা আমাদের দেশের প্রধান তো নারী ছিলেন, না, অনেক না, না, বছর ধরে হয়ে আসছে। দিস ইজ মানে হ্যাঁ। উইমেন রিপ্রেজেন্টেশন ইজ এ গ্লোবাল ক্রাইসিস। হুম। এটা শুধু বাংলাদেশের ক্রাইসিস না। পলিটিক্সে উইমেন রিপ্রেজেন্টেশন ইকুয়াল হওয়া, এটা কি, এটা শুধু বাংলাদেশের ক্রাইসিস না। তো আমরা যেটা এনশিওর করার চেষ্টা করি, বাংলাদেশের মধ্যে যত পলিটিক্যাল পার্টি রয়েছে, যত পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, সবচেয়ে বেশি উইমেন রিপ্রেজেন্টেশন আমাদের এখানেই রয়েছে। হুম। এবং আমাদের এখানে প্রথম সারিতে দেখলে টপ 10-এর মধ্যে আহ, 3 জন কিন্তু নারী, ফুললি। আপনি বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টির টপ 10-এ আপনি মানে এক দুজন মানে একজনও নারী দেখাইতে পারবেন না। হয়তো খালেদা জিয়া, শেখ হাসিনা তারা এসেছে কি পরিবারের কারণে, তারা কিন্তু থ্রু পলিটিক্স আসেনি। মানে তারা, তাদের পরিবার। কন্ট্রিবিউশন ছিল, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু তারা কি পরিবারের মেম্বার হিসেবে কিন্তু এখানে এস্টাবলিশ হয়েছে। তারা কিন্তু মানে পলিটিক্স করে করে মানে সরাসরি হ্যাঁ, আসেননি, হ্যাঁ। এবং সরাসরি আসেনি। এবং তো আমাদের এখানে যারা আছে, হুম, এই যে ধরো ডক্টর তাসনিম যারা, তিনি ক্যামব্রিজে পড়াশোনা করে তিনি বাংলাদেশে এসে পলিটিক্স করছেন। মানে সবাই ওন কন্ট্রিবিউশনে কি তারা এখানে আসছে। আমাদের হিউজ, প্রথম নিজ সারিতে হিউজ যোগ্যতায়। নারী রয়েছে, নিজ যোগ্যতায় তারা প্রথম সারিতে হিউজ নারী রয়েছে। এবং সর্বোচ্চ কিন্তু নারীরা আমাদের মানে আমাদের পার্টিতেই রয়েছে, মানে বাংলাদেশের মধ্যে। এবং অন্য যে কোনো পার্টির থেকে মিনিমাম মানে 7-8 গুণ বেশি আমাদের এখানে উইমেন রিপ্রেজেন্টেশন রয়েছে। নির্বাচনের ব্যাপারে যাই। নির্বাচন, মুক্ত নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি কি ধরনের আম, প্রস্তাব অথবা কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? এখন তো ইলেকশনের টোটাল রোড ম্যাপটা দেয়নি। ইলেকশনের রোড ম্যাপটা দিলে তখন আমরা সেখানে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, সেখানে কিভাবে হেল্প করা যায়, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাতে থাকবে। আচ্ছা। তো আপনার তোমরা আশা করছো যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে আবার, এবং এটা প্রক্রিয়াটা ক্রমান্বয়ে চলতে থাকবে আমাদেরকে এরকম কি একটা আমি আমি আশা? একটু আমি একটু আপনাকে একটু কারেকশন করব। সেটা হচ্ছে মানে গণতান্ত্রিক বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে, বাংলাদেশ তো 5ই আগস্টের 5ই আগস্টের মাধ্যমে গণতন্ত্রের পথে ঢুকে গিয়েছে। মানে আচ্ছা। মানে এক একটা গভর্নমেন্টে যে বিভিন্ন টাইপের বৈধতা প্রয়োজন হয়, তার মধ্যে মানে আমরা যখন পাকিস্তান থেকে আমরা যখন স্বাধীনতা পেলাম, সেটা কিন্তু আমাদের একটা বৈধতা কি, যে as রাষ্ট্র হিসেবে আমরা ডেমোক্রেসির দিকে মানে এক একটা ফ্রেজ রয়েছে। এটা গণ অভ্যুত্থান ইটসেলফ একটা মানে ডেমোক্রেসি।
মানে এটা তো ডেমোক্রেসির একটা ফরম্যাট ফরম্যাট। মানে ইলেকশন ইজ নট অনলি ফরম্যাট। হ্যাঁ, তো আমাদের আমরা কিন্তু ডেমোক্রেসির ভিতরে রয়েছে ডক্টর ইউনূসের সরকার যে, এটা কিন্তু একটা ডেমোক্রেটিক মানে গভর্নমেন্ট, এবং এটা কি এই গভর্নমেন্টের যে বৈধতা, মানে দ্যাট ইজ, হ্যাঁ, মাস মুভমেন্ট, এবং মাস মুভমেন্টের থ্রুতে কিন্তু তারা রয়েছে। অনেক সময় অনেকে এক্সপ্লেন করার চেষ্টা করে যে এই সরকারের মানে কোনো বৈধতা নাই, শুধুমাত্র ইলেক্টেড গভর্নমেন্টে একমাত্র বৈধতা। মানে এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ভাষাই এটা না। মানে একমাত্র ইলেক্টেড গভর্নমেন্ট মানে আহ, একমাত্র বৈধতা, এবং এই সরকার তো ইলেকশন করার মতো, মানে মানুষের ম্যান্ডেটটা হলো গুরুত্বপূর্ণ। এই ম্যান্ডেটটা বিভিন্নভাবে আসতে পারে, থ্রো ব্যালট আসতে পারে, থ্রো মুভমেন্ট আসতে পারে, হ্যাঁ, থ্রো, হ্যাঁ, মানে সাইলেন্ট কনসার্নও আসতে পারে। তো জনগণ যদি ডক্টর ইউনূসকে যদি মেনে না নিত, তাহলে রাজপথে দিনের পর দিন আন্দোলন হতো। মানে এই গভর্নমেন্টের সর্বোচ্চ একটা দুইটা বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারবে, কিন্তু এই গভর্নমেন্ট কেউ স্বীকার করে না, এটা কিন্তু কেউ বলে না। মানে এটা যদি বলতো যে এই গভর্নমেন্ট অবৈধ সরকার, এই গভর্নমেন্ট, মানে তাহলে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারতাম, মানে দ্যাট ইজ নট ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এই আচ্ছা আকরাম, আমার খুব সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আহ কোনো দলের নয়, কোনো সংগঠনের সাথে জড়িত নয়, রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি তুমি দেশটাকে এই মুহূর্তে কল্পনা করো, তাহলে তোমার কাছে কি মনে হবে যে তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আসলে? আম, কেমন অবস্থায় দাঁড়িয়ে আছি সবকিছু মিলিয়ে? আমরা যেটা, আওয়ামী লীগ তো আমাদের কে একটা আহ, বাজে অবস্থার মধ্যে রেখে গিয়েছে, এবং চারদিকে তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত সেটা চলছেই। তো সেই অবস্থার ভিতর দিয়ে, সেই অবস্থা থেকে উত্তরণ করা, দ্যাট ইজ মানে অনেক কঠিন, আমরা মনে করি। এবং সেই জায়গাতে আমাদের একটা লং পথ পাড়ি দিতে হবে, যেহেতু স্টিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে অনেকেই এখন পর্যন্ত আমাদের যে পরিবর্তন, এই পরিবর্তনের সুনজরে নেয়নি, এবং এটা খুব ভালোভাবে নেয়নি। সেজন্য আমাদেরকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, আমাদের একটা লং রেস পাড়ি দিতে হবে। সেই লং রেস পাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। প্রস্তুত? যেহেতু কোনো অভিজ্ঞতা তো ছিল না, আম, ছাত্র ছাত্র রাজনীতি করে এসেছো তোমরা, ছিলে, করেছো, তো সেই অভিজ্ঞতাটুকুই এখানে কাজে লাগাচ্ছ। এবং যতটুকু জানতে পেরেছি যে তোমাদের অনেক পড়া রাজনীতি নিয়ে, দেশ নিয়ে এবং বিশ্ব রাজনীতি নিয়ে, অনেক সবাই এখন যারা আছে এই দলটির ভেতরে, তারা সবাই অনেক পড়ালেখা করেছে। তো পড়ালেখা এবং বাস্তব অভিজ্ঞতা, এ দুটো কি যখন আত্মপ্রকাশ করলে তোমরা একটা দল হিসেবে, সেটা তোমরা কি আহ, মনে হচ্ছে যে অনেক পার্থক্য এই বাস্তব অভিজ্ঞতাটা এবং পড়ালেখাটা? আচ্ছা, মানে মানে আমাদের এখানে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু স্টুডেন্ট পলিটিক্সে মানে ফুললি এঙ্গেজ ছিল। বাংলাদেশি স্টুডেন্ট পলিটিক্সটা তো বিদেশের মতো খুব ইজি ব্যাপার না, ক্লাসরুমের বিষয় না, মানে এখানে সেখানেও প্রচুর টাইম দিতে হয়। তো আমরা স্ট্রিক্ট মেকানিজমকে আমরা ধরেই নিয়েছি যে এখানে আসলে কোনো কিছু নাই, এখানে আমাদেরকে অনেক বেশি শিখতে হবে। মানে আমরা শিখার জন্য প্রস্তুত রয়েছে আমরা, এবং থেকে থেকে শিখি। আমরা কোনো ভুল করলে সেটা আবার স্বীকার করি, আমরা বলি যে এটা আমার ভুল হয়েছে এটা। তো আমরা মানে এটা নেই, মানে আমাদের তো মানে ফিক্সড কোনো ব্যাপার নাই যে আমি একটা জিনিস করলাম এটাই আমাকে মানে 100, মানে 100% কারেক্ট করতে হবে। মানে আমাদের ফুল কারেক্ট হওয়ার চিন্তা ভাবনা নেই। মানে আমাদের হিসেবে আমরা আমাদের মতো করে করতে থাকি। আমরা ভুল করলে জনগণ ধরে দিলে আমরা তখন শুধরে নেব। এই এবং স্লোগান তো এটাই মনে হয় এখন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও বারবারই বলেন যে আমরা ভুল করব, ভুল করে শিখব, এবং আপনারা ভুল হলে ভুল ধরিয়ে দেবেন। তো তোমরাও সেই লক্ষ্যেই আছো মানে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই হ্যাঁ। তো হওয়া, এটাই তো হওয়া উচিত, ঠিক না? যে কোনো একটা রাষ্ট্রের একটা পলিটিক্যাল পার্টি তো এটাই হওয়া উচিত। ধরেন আহ, আমেরিকাতে যে রিপাবলিকানরা ইরাক ইরান যুদ্ধ শুরু করলো, আফগানিস্তান যুদ্ধ শুরু করলো, সেই রিপাবলিকানরা 20 ইয়ার্স ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প এসে সেই যুদ্ধের বিরুদ্ধেই কিন্তু বললো। তার পার্টি পজিশন কি? ফুল যুদ্ধের বিরুদ্ধে বলে সে কিন্তু জিতেও গেল। মানে যুদ্ধের বিরুদ্ধে বলে কি, মানে তার যে পার্টি জর্জ ডাব্লিউ বুশ, সে যেখানে সকলগুলো যুদ্ধের সূচনা করলো, সে ডিরেক্ট তার পার্টির এক্স লিডারের ফুল বিরুদ্ধে বলে কি সে যুদ্ধে মানে সে ইলেকশনে জিতে গেল।
তাহলে মানে এটাই তো হওয়া উচিত। মানে যে আপনি পলিটিক্সে তো কোনো কিছু ফিক্সড হওয়া উচিত না, যে আমি এই আদর্শের এই মতাদর্শের আমি এটা করেছি মানে এটা করেছি। বাংলাদেশের মধ্যে এই কালচারটা নাই। তো আমরা এই কালচারটা ইন্ট্রোডিউস করতে চাই। আচ্ছা, আমি ছাত্র নেতার কাছ থেকে জানতে চাচ্ছি এখন ছাত্র রাজনীতি সম্পর্কে ভাবছো কি? আমরা মনে করি বাংলাদেশের মধ্যে 90 পরবর্তীতে যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা ঠিকঠাক মতো হয়নি। এখানে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা রেগুলার হওয়া খুব জরুরি। এবং এইটা যদি আহ, না হয়, এই, তাহলে আমাদের এখানে ইয়াং যে লিডারশিপ, সেই লিডারশিপটা তৈরি হবে না। সেজন্য আমরা প্রশাসনকে সকলকে সব জায়গা থেকে অনুরোধ করি যে রেগুলার যাতে বাংলাদেশের মধ্যে সকল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়। আমাদের এখানে যদি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন না হয়, তাহলে আমাদের এখানে লিডারশিপের প্র্যাকটিসটা হবে না। তো লোকাল লেভেলে মানে ডেমোক্রেসিটা তো এবং লিডারশিপ এটা তো চর্চার বিষয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের থ্রুতে একটা যখন সহাবস্থান, বিভিন্ন যে হারবে যে জিতবে একসাথে আবার ক্লাস করবে, একসাথে আবার পড়াশোনা করবে, একসাথে আবার কাজ করবে, এই প্র্যাকটিসটা যখন শিক্ষা প্রতিষ্ঠানে হবে না, তখন সে এসে রাষ্ট্রটা এসে পার্লামেন্টে এসে হবে। পার্লামেন্টেও ইলেকশন করবে, কেউ হার মেনে নেবে, কেউ যে জিতবে সে জিতাটা মেনে নেবে। সে জিতার পর তো তার প্রতিপক্ষকে ঘায়েল করবে না। এই যে তার মধ্যে যে একটা ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের এখানে নাই। তো এই প্র্যাকটিসটা কিন্তু একদিনেই হবে না। এই প্র্যাকটিসটা কিন্তু সাইকোলজিরও বিষয়, এটা লং টাইম এটা প্র্যাকটিস করে আসতে হয়। এখন দেখা যায় উন্নত রাষ্ট্রগুলো যেগুলোতে ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং, সেখানে কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন অনেক বেশি স্ট্রং, সেখানে রেগুলার মানে স্টুডেন্ট ইউনিয়ন লিডার যারা রয়েছে এরাই কিন্তু ফিউচারে পৃথিবীর সকল জায়গাতে আমরা কিন্তু উঠে এসেছি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন দিয়ে। হ্যাঁ, সেটাই মানে আমরা বলছি যে নিজেরাই। হুম, তো তোমাদের তো তো এই জিনিসটা হওয়া আমরা জরুরি মনে করি। এবং সেটা হলেই কি ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে। আচ্ছা, খুব সুন্দর, খুব চমৎকার বিশ্লেষণ শুনলাম তোমার। আর আমাকে অনেকক্ষণ লম্বা সময় দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। যদিও শেষ করতে হবে, শেষ প্রশ্ন, আমি জানি তোমার একটি মিটিং আছে, যেতে হবে। তো শেষ প্রশ্নটা হচ্ছে যে আগামী 5 থেকে 10 বছরে জাতীয় নাগরিক পার্টি কোথায় অবস্থান করবে বলে মনে করছো? এবং বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা কি থাকবে? প্রথমত হচ্ছে এখানে জাতীয় নাগরিক পার্টিতে যারা রয়েছে এদেরকে আপনি এখন পার্টি হিসেবে দেখতে পারেন, কিন্তু গত 7-8 বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদ বিরোধী যে মুভমেন্ট, এই মুভমেন্টের কিন্তু ফেস ছিল এরাই। মানে এরাই সবচেয়ে বড় ফেস ছিল। তো আমাদের যেটা রয়েছে, আমরা বাংলাদেশের পলিটিক্সের জন্য ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। এটা 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হলো আমরা আগামী দিনের যে পাওয়ার স্ট্রাগল রয়েছে, সেই পাওয়ার স্ট্রাগলের মধ্যে আমরা বাংলাদেশের পাওয়ারকে টেক ওভার করতে চাই। আমরা বাংলাদেশের ডেমোক্রেটিক ওয়েতে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই। এবং সেটা যদি নেক্সট ইলেকশনে জনগণ যদি আমাদের মনে করে যে আমরা বিরোধী দল হব, সেটা আমরা বিরোধী দল হওয়ার জন্য উই আর রেডি। নেক্সট ইলেকশনে বিরোধী দল হওয়ার জন্য জনগণ যদি বলে যে আমরা নেক্সট ইলেকশনে থার্ড পার্টি হব, আমরা থার্ড পার্টি হওয়ার জন্য রেডি। হ্যাঁ, আমাদের মানে আমাদের তাড়াহুড়ো নেই একটা যে প্রসেসের মধ্যে দিয়ে আসতে চাও তোমরা আমরা এবং প্রসেসের মধ্যে দিয়ে আসতে চাই। থাকতে চাও। আকরাম, ধন্যবাদ, অনেক কথা শুনলাম ধন্যবাদ আমি। আপনাকে আপা। হ্যাঁ, খুব ভালো লাগলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদের কারোর সাথে একটু কথা বলার। তো সেই ধন্যবাদ আপা। কথাটা মানে বলার সুযোগ হলো এবং তুমি সুযোগ করে দিলে, সেই জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো। ধন্যবাদ আপা। হ্যাঁ, ধন্যবাদ, এবং থ্যাংক ইউ। শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।